নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। আমি প্রতাপ। গত 5ই আগস্ট হাসিনা দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশের যে অবস্থা, টালমাটাল অবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই, বিদ্যুতের বিপুল চাহিদা এবং দেশের শান্তি শৃঙ্খলা চূড়ান্ত অবনতি, যে অবনতিগুলো ঘটে এসছে, সেই একই রকম ট্রেন্ড কিন্তু এখনও বজায় রয়েছে। কোনোভাবে দেশের নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই। তত্ত্বাবধায়ক সরকার, যে সরকারটি একটি কোটা বিরোধী আন্দোলনের পরে নিয়োগ হয়েছিল, সেই সরকারের প্রাথমিক যে দায়িত্ব ছিল অন্তর্বর্তী নির্বাচন কিভাবে করা যাবে, সর্বদল বৈঠক ডেকে কিভাবে এই নির্বাচনটাকে সম্পন্ন করা যাবে, সেদিকে কিন্তু তাদের নজর নেই। তারা কিন্তু যেদিকে নজর দিয়েছে, আওয়ামী লীগ, যে দলটি জাতির পিতা শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের দ্বারা প্রতিষ্ঠিত, তার ছবি সরিয়ে দিয়েছে। পাঠ্যপুস্তক থেকে তার ছবি সম্বলিত যে ইতিহাস, সেটাকে মুছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। 1971-এর মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ কোন অন্তর্বর্তী সরকার? যে সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারছে না, যে সরকার দেশে শান্তি শৃঙ্খলা আনতে পারছে না, যে সরকার দেশের যে অর্থনৈতিক স্থিতিশীলতা সেটা আনতে পারছে না, অথচ তারা একের পর এক হঠকারী সিদ্ধান্ত নিয়ে চলছে। তারা কি করছে? তারা পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী বিপুল পরিমাণে অত্যাচার নামিয়ে এনেছে। যারা পার্বত্য চট্টগ্রামে যারা উপজাতি মানুষরা বসবাস করে, চাকমা উপজাতি মানুষরা, তাদের উপরে নিপীড়ন আনছে। এবং চাকমাদের যে জমি জায়গা রয়েছে, তাদের হস্তগত বা নিয়ন্ত্রণাধীন, সে জায়গায় বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের মানুষদের নিয়ে সেখানে স্থাপন করা হচ্ছে, যাতে পার্বত্য চট্টগ্রামের যে ভৌগোলিক জনবিন্যাস, সেটাকে পরিবর্তন করে দেওয়া যায়। বিপুল খেলায় নেমেছে। যে জাতি তার স্বাধীনতার ইতিহাসকে ভুলতে চায়, তো ভাবুন সেই দেশ কোন দিকে চলতে চাইছে। আইসিস হতে চাইছে? আল কায়দার পরিচালিত হতে চাইছে? তারা কি ইরাক, সিরিয়া বা আফগানিস্তান হতে চাইছে? সেখানে যে দেশটি ভারতবর্ষ তার স্বাধীনতার ইতিহাসে উল্লেখযোগ্য অবদান রেখেছে, পাকিস্তান থেকে স্বাধীনতার ক্ষেত্রে যাদের উল্লেখযোগ্য অবদান, সেই দেশ তাদের এখন শত্রুতে পরিণত করার চেষ্টা করছে। কারা? দেশের মৌলবাদী, যারা চায় যে বাংলাদেশকে অশান্ত করে ভারতবর্ষের যে উত্তর পশ্চিমের যে রাজ্যগুলো রয়েছে, সেখানে চূড়ান্ত বিশৃঙ্খলা নামিয়ে আনা। এটা তাদের প্রাথমিক উদ্দেশ্য, কিন্তু তারা সফল হবে না। কারণ এই ছক তাদের ধরা পড়ে গেছে যে মৌলবাদীরা এইভাবে সামনে ছাত্রদেরকে কোটা বিরোধী আন্দোলনের সামনে থেকে রেখে দিয়ে পেছন থেকে যেভাবে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্র করে একটা নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়েছে। সেখানে কি এসছে? তত্ত্বাবধায়ক সরকার। এই তত্ত্বাবধায়ক সরকারের কোনো ধরনের ক্ষমতা নেই, কোনো বেটার কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি না। শুধু দেশের ইতিহাস কীভাবে ভোলানো যাবে, হাসিনাকে কিভাবে ভুলিয়ে দেওয়া যাবে, বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে কিভাবে ভুলিয়ে দেওয়া যাবে, সেই নেশায় বুঁদ হয়ে আছে। তাদের যে উপদেষ্টা আর সমন্বয়কারী, এরা যে কোথা থেকে এলো ভাবতেই পারছি না। কারণ দেশটি আমাদের রয়েছে ভারতবর্ষ, যে হচ্ছে গণতান্ত্রিক দেশ, যেখানে একটা সিস্টেমের মধ্যে কাজ হয়। হঠাৎ করে একটা সরকার এলো, গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা সমস্ত ইতিহাস ভুলে দিচ্ছে। পাঠ্যপুস্তক থেকে মুজিবুর রহমানের স্মৃতি মুছে দিচ্ছে। ইতিহাস যে দেশ স্বীকার করে না, সে দেশ ধর্মীয় ধর্মান্ধ জায়গায় চলে যাচ্ছে। যে কোনো মূল্যে তাদের একটা উদ্দেশ্য, দেশ থেকে সংখ্যালঘুদের বিতাড়ন করো, তাড়িয়ে দাও, তাদের জীবন মাল সম্পত্তিকে দখল করো, সম্পত্তিতে আগুন লাগিয়ে দাও, তাদেরকে বাধ্য করো, দেশ ছাড়তে বাধ্য করো এবং দেশকে ইসলামীকরণ করো। সারা বাংলাদেশকে ইসলামীকরণের একটা প্রচেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং তার পথ তারা তৈরি করার চেষ্টা করছে। এভাবে কিন্তু চলে ভারতবর্ষের পক্ষে চুপ করে বসে থাকা সম্ভব নয়। কারণ 2 কোটির কাছাকাছি সংখ্যালঘু মানুষ ওখানে, হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য উপজাতি জাতিগত যে সম্প্রদায়গুলো রয়েছে, তারা ওখানে বসবাস করে। তাদেরকে রক্ষা করতে হবে। কিন্তু একটা জিনিস তত্ত্বাবধায়ক সরকার ভুলে যাচ্ছেন, ছোট্ট বাংলাদেশের পক্ষে কখনোই ভারতবর্ষের মতো বড় রাষ্ট্রের সহযোগিতা ছাড়া
দেশ হিসাবে টিকে থাকা খুবই কষ্ট, গৃহযুদ্ধ আসতে বাধ্য। মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি পারবেন না। আপনি যে উদ্দেশ্যে ক্ষমতায় বসেছিলেন, আপনার এখন উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেছে। যতদিন পারবেন ক্ষমতা আঁকড়ে ধরে বসে থাকা আপনার কাছে একটা এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে। সমস্ত রাজনৈতিক দলকে ডেকে আপনি কোনো সর্বদলীয় বৈঠক করেছেন? নির্বাচনে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন? এইরকম কোনো দেখা যায়নি। মুজিবকে সরিয়ে দিন, মুজিবের ছবি রাষ্ট্রপতি ভবন থেকে সরিয়ে দিন, দেশের স্বাধীনতা ইতিহাস যে ছিল সেটাকে মুছিয়ে দিন। এটা যেন আপনার প্রাথমিক এজেন্ডা। এভাবে কখনো দেশ চালানো যায় না, এভাবে চলতে পারে না। বিএনপি নেতারা বুঝতে পারছে, জামাত ইসলামে বুঝতে পারছে যে ইউনূস তাদেরকে ধোঁকা দিচ্ছে। এই ইউনূস সাহেব ধোঁকা দিচ্ছে তাদেরকে। ইউনূস সাহেব কোনো মতে যাচ্ছেন না অন্তর্বর্তী নির্বাচনের দিকে, বা তার প্রস্তুতি নিতে যাচ্ছেন না। তিনি চাইছেন যতদিন পারবেন ক্ষমতাটাকে ধরে রাখতে চাইছেন। তাই তারা বিএনপি নেতারা এখন বারবার বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত তাদের সঙ্গে ঘন ঘন বৈঠক করছেন। অমিত শাহজির সঙ্গে বৈঠক করার চেষ্টা করছেন এবং করেওছেন। সেখানে তারা অনেক দাবি জানাচ্ছেন। কেন, কি এমন হলো মাত্র 93 দিনের মধ্যে আপনাদের মোহভঙ্গ হয়ে গেল ইউনূসের প্রতি? একজন ক্ষমতালোভী মানুষ, যে নোবেল প্রাইজ বিজেতা হয়, তার কাছ থেকে এইরকম ব্যবহার কখনোই আশা করা যায় না। যিনি নোবেল প্রাইজ পান তিনি তো শান্তিকামী হবেন, দেশে শান্তি বজায় রাখবেন, দেশের প্রত্যেক নাগরিকের স্বার্থ বজায় রাখবেন, তার সিদ্ধান্ত হবে সেই রকম। তিনি পাচ্ছেন না, তিনি ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করছেন। তাই বিএনপি যেভাবে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছে এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে তার নেতা নেত্রীরা। সর্বদল বৈঠক ডাকা হয়েছিল দিল্লিতে, নয়াদিল্লিতে, যদিও অন্যান্য কারণগুলো রয়েছে। কোন কারণ? বাংলাদেশের অভ্যুত্থানের পরে এর সঙ্গে কিছু লিঙ্ক রয়েছে, যদিও সরকার সেটাকে স্বীকার করছে না। ভারত সরকার বলছে এটা আমাদের রুটিন বৈঠক সর্বদলীয়। কি ছিল বৈঠকের এজেন্ডা? উত্তর পূর্ব ভারতে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তাদের নিরাপত্তা এবং সমন্বয় বিষয়ে আলোচনা ছিল। সেই আলোচনা যা হওয়ার হয়েছে সেটা তো ভারতের আভ্যন্তরীণ বিষয়। দ্বিতীয় যে বিষয়টা উঠে আসে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বিএনপির আবেদন, যদিও সেটা সরকারিভাবে স্বীকার করা হয়নি। কিন্তু কি দেখা গেল, বিএনপির আবেদন নাকচ হয়ে গেল এবং সর্বদলীয় বৈঠকে যে সিদ্ধান্ত এসছে অফিসিয়ালি ওপেন নয়, তবু তথ্য মারফত যেটা পাওয়া যাচ্ছে, হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরুক, এটাই চাইছে ভারতবর্ষের সমস্ত দল। ভাবুন, কারণ গতি নেই। যে গতি অর্থনীতিতে এসেছিল বাংলাদেশের, উন্নয়নশীল দেশের জায়গায় চলে এসেছিল, মাথা পিছে আয় বাড়িয়ে নিয়ে গেছিল, তছনছ করে দিল। সুন্দর গোছানো বাংলাদেশকে তছনছ করে দিল। শুধু কি জিগির, মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠীদের জিগিরের মাধ্যমে বাংলাদেশে অশান্ত তৈরি করা হয়েছে। এটা যে পূর্ব পরিকল্পনা, এটাই ছিল পরিকল্পনা বাংলাদেশের যে কোটা বিরোধী আন্দোলনের পেছনের উদ্দেশ্য, ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করতে হবে। কিন্তু ভারত যতদিন পাশে রয়েছে এটা সম্ভব নয়। তাহলে আগামীতে কি হতে পারে? পার্বত্য চট্টগ্রামও আপনাদের থেকে চলে যেতে পারে, কারণ সেখানে চাকমা উপজাতিরা অনেক সংঘবদ্ধ। তারা অবশ্যই পরবর্তীতে আগামী দিনে হয়তো ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসাবে থেকে যেতে পারে। তাই ছোট দেশের পক্ষে সবাইকে প্রভূত সম্মান এবং সমৃদ্ধি দিয়ে কাছে আগলে রাখার নামই হচ্ছে রাষ্ট্রপ্রধান। ইউনূস সাহেব নোবেল পুরস্কার পাওয়ার পরে যে প্রত্যাশা মানুষের মনে জেগেছিল তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে, আপনি ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। এবং আপনাদের সাঙ্গপাঙ্গ যারা সমন্বয় না কি বলে, আর কি একটা যেন বলে কি উপদেষ্টা, তারা কারা জানি না, ছাত্রদের থেকে উপদেষ্টা। দেশ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে, সেখানে সরকার আসবে, সেই সরকারের প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই দস্তুর। কিন্তু নয়, এই অন্তর্বর্তী সরকারকে সামনে রেখে পুরো বাংলাদেশটাকে ইসলামিক কান্ট্রিতে, মানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নয়, ইসলামিক কান্ট্রিতে পরিণত করার ছকই হচ্ছে আজকের বাংলাদেশের মডেল।
এটাই চলছে। আর ইউনূস সাহেব চুপ করে বসে রয়েছেন। লাগবে কয়েকদিন পরে, যখন মানুষের টান লাগবে, দ্রব্যমূল্য বৃদ্ধিতে লাগাম টানতে পারবেন না, অর্থনীতিকে স্থিতিশীল রাখতে পারবেন না, অগ্রগতি ব্যাহত হবে, গদি আপনার টলমল হবে, আপনাকে চলে যেতে হবে। দেশ ও জাতির জন্য যে কাজ করে সেই টিকে থাকবে। আপনার প্রাথমিক দায়িত্ব নির্বাচনের মাধ্যমে স্বাধীন যে সরকার আসবে গণতান্ত্রিক মাধ্যমে, তার হাতে ক্ষমতা হস্তান্তর করা আপনার কাজ। কিন্তু আপনি কি করছেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে, হাসিনাকে কীভাবে দেশে যাতে ফিরতে না পারে তার চক্রান্ত করা, ইন্টারপোলের কাছে নোটিশ জারি করছেন। কিন্তু আপনার কি এটা কাজ? আপনার কাজ, যদি আওয়ামী লীগ ভুল করে থাকে, ত্রুটি করে থাকে, গণতন্ত্রে লড়বে, মানুষ তাকে রিজেক্ট করবে, বাতিল করে দেবে, ভোট দেবে না। আপনি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করুন। কিন্তু আপনি সে জায়গায় না গিয়ে সম্পূর্ণভাবে কিভাবে হিন্দু শূন্য করা যায় সেদিকেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছে। আর সামনে পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীকে সামনে রেখে জামাতে ইসলামী সহ অন্যান্য যারা মৌলবাদী গোষ্ঠী রয়েছে তারা হিন্দু নিধনযজ্ঞ চালিয়ে যাচ্ছে, সম্পত্তি লোপাট করে দিচ্ছে, ঘর থেকে মহিলাদের সম্ভ্রম হারিয়ে যাচ্ছে, তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, ঘর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, তাদের দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, জীবন দুর্বিষহ করে তুলে দিয়েছে, ক্রমশ অশান্ত পরিবেশে তৈরি হচ্ছে বাংলাদেশে। এই রকম ঘটনা চলতে পারে না। ভারতবর্ষ পাশে থাকাকালীন এটা কখনো চলবে না বা সহ্য করবে না। তাই আগামীতে যদি বাংলাদেশকে সুস্থ, সুন্দর এবং সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, ভারতের সঙ্গে সমঝোতা রেখে চলতে হবে। এই রকম সংখ্যালঘু নিধনযোগ্য বন্ধ করতে হবে, সংখ্যালঘুদের সমান মর্যাদা দিতে হবে, তারাও দেশের নাগরিক। না হলে পস্তাতে হবে আপনাদেরকে। কেউ আটকাতে পারবে না আপনাদের বিভাজন, আপনাদের আবার বিভাজন হতে হবে। মাত্র 1 লক্ষ সামথিং বর্গ কিলোমিটার আপনাদের দেশ, ছোট্ট দেশ, নদীবেষ্টিত, সেখানে পাশে সবচেয়ে বৃহৎ দেশ রয়েছে ভারতবর্ষ, তার সর্বত সহযোগিতা দরকার। কিন্তু প্রতিনিয়ত ভারত বিদ্বেষী মন্তব্য, ভারতকে ছোট করে দেখার চেষ্টা, শত্রু দেশ হিসাবে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, আওয়ামী লীগ আর ভারত যেন সমর্থক, যে আওয়ামী লীগকে ঘৃণা করবে সে ভারতকে ঘৃণা করবে। কিন্তু ভারতকে ঘৃণা করে বাংলাদেশ বেশি দিন টিকতে পারে না। একটা কথা রয়েছে, কাটেঙ্গে তো বাটেঙ্গে। যদি কাটতে চান তবে বাটোয়ারা হয়ে যাবে, সেই দিকে লক্ষ্য রেখে এগিয়ে চলেছে। এই ধর্মীয় জিগির, উগ্র ধর্মান্ধতা দেশকে পিছনের সারিতে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে বাংলাদেশকে, এবং আগামীতে এটা চলছে। সতর্ক হন, না হলে বাংলাদেশ আবার দ্বিখণ্ডিত হলেও হতে পারে। সেটা পার্বত্য চট্টগ্রামের মধ্যে দিয়েই শুরু হতে পারে। কারণ ভারতবর্ষ থেমে থাকবে না। প্রতিদিন হিন্দু নিধন হবে, প্রতিদিন ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, অত্যাচার হবে, ভারতবর্ষ সহ্য করবে না। অবশ্যই যারা ওপার বাংলা থেকে আমার প্রতিবেদন দেখছেন তারা দেখবেন যে আপনাদের লড়াইটা কিন্তু জারি রাখতে হবে। আপনাদের লড়াই সীমিত হলে চলবে না, লড়াই আপনারা জারি রাখতে হবে। তবে কিন্তু অবশ্যই ভারতবর্ষ সেখানে পাশে দাঁড়াবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও নজর রেখেছে আপনাদের দিকে। নতুন যে নবনির্বাচিত প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচিত হয়েছেন তিনিও লক্ষ্য রেখেছেন যে বাংলাদেশের হাল হকিকত আগামীতে শুধরে যান, না হলে কিন্তু একই পরিণতি হতে পারে। যেভাবে 1971-এ পাকিস্তান থেকে ভাগ হয়ে তৈরি হয়েছিল বাংলাদেশ, সেই রকম আবারও 2024-25 সালে হয়তো আপনাদের ভেঙে অন্য রাষ্ট্র বা রাজ্য তৈরি হতে পারে। অবশ্যই দর্শক, পরবর্তী প্রতিবেদনে আপনার সাথে অবশ্যই হাজির হব। নমস্কার, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।